আসসালামু আলাইকুম। মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হাম ও উপসর্গের সবশেষ 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব পরামর্শ দেন তারা। এ সময় তারা জানান, দেশের 61 জেলায় ছড়িয়েছে হাম এবং আক্রান্ত ও মৃতদের অধিকাংশই 5 বছরের কম বয়সী। এমন অবস্থায় প্রাদুর্ভাব কমাতে টিকাদান কর্মসূচির পাশাপাশি ভিটামিন এ ক্যাম্পেইন, ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা এবং পিআইসিইউ সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এছাড়া সেমিনারে আলোচনা হয় ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়েও। বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ফগিং সিস্টেম পরিবর্তন করতে হবে, পাশাপাশি ডেঙ্গুর ভ্যাকসিন নিয়েও গবেষণার পরামর্শ দেন তারা। হামের টিকাদান কর্মসূচি বাতিলের সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে রিটে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন দায়ের করেন। রিটে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। তাতে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা। ইতিমধ্যে দেশে হাম ও হামের উপসর্গে মারা গেছে 4.5 শতাধিক শিশু। জুলাই অভ্যুত্থানে রংপুরে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে 9 এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল 2। এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। এদিকে আওয়ামী লীগ নেত্রী ডক্টর জান্নাত আরা হেনরি ও শামীম তালুকদারের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেছেন, তার সাথে তার মক্কেলদের কথা বলতে মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছে। অনুরোধ করছি এই সরকারের কাছে এবং এই সংশ্লিষ্টতার সাথে, যখন আসামিদেরকে কোর্টে আনা হয় তাদের সাথে তাদের সংশ্লিষ্ট আইনজীবীরা যেন পর্যাপ্ত সময় নিয়ে আলোচনা করতে পারে, তাদের কাছ থেকে যেন সমস্ত ঘটনা বুঝতে পারে, কারণ সমস্ত জিনিসগুলি না বুঝলে কখনো হয় না। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও শনাক্ত হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা জড়িত অভিযুক্ত বহিরাগত যুবককে। প্রতিবাদে এবার প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া এক শিক্ষার্থীকে গ্রেফতার ও তার বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীদের অপর একটি অংশ। ফলে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। রোববার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন কার্যালয়ের ভেতরে থাকা কর্মকর্তা কর্মচারীরা। আমরা তালা লাগিয়েছি যে ওনারা এসে যখন জবাব দিয়ে যাবেন তখন আমরা ওনাদের জবাবের ভিত্তিতে আমরা যদি বুঝি যে না ঠিক আছে যে ওনারা অ্যাকচুয়ালি আমাদের জন্য কাজ করতেছেন, তাহলে আমরা তখন ভেবে দেখবো যে আমরা কখন তালা খুলবো। আমরা তালা দিয়েছি যতক্ষণ না পর্যন্ত উপাচার্য আমাদের সাথে আলাপ করবে, যতক্ষণ না পর্যন্ত তিনি আসবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। এর আগে শনিবার প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয় প্রক্টোরিয়াল বডির সদস্যদের। আন্দোলনকারী ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে।
আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের একাংশের বিভাজনকে স্পষ্টত সামনে নিয়ে এসে এবার উপাচার্য এবং দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসানকে ফ্যাসিস্ট বলার প্রতিবাদে শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীদের আরেকটি অংশ। সেখানেও শিক্ষার্থী ধর্ষণ চেষ্টাকারী বহিরাগত যুবককে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। শুধুমাত্র এখন তাদের হচ্ছে যে কি এজেন্টটা চলে এসেছে যে কিভাবে হচ্ছে যে কি আমি ফুল প্রক্টোরিয়াল বডিকে সরাবো, এরপর ওটার লেজ ধরে হচ্ছে যে কি আমি আমার ভিসি ফেলে দিব। যে ফ্যাসিস্ট উপাধি দিয়েছে এটা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও শনাক্ত হয়নি অভিযুক্ত বহিরাগত। প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলেও নেই সেই মামলায় কোনো অগ্রগতি। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। টেলিভিশনের জন্য একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও বার্তা প্রধানদের নিয়ে নবগঠিত টেলিভিশন এডিটর কাউন্সিল টিইসি নেতৃবৃন্দের সাথে বৈঠকে মন্ত্রী জানান, কমিশন কিভাবে গঠিত হবে এবং কিভাবে কাজ করবে তা নিয়ে শিগগিরই সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় বসবে সরকার। এদিকে নিজ নিজ দায়বদ্ধতা থেকে কাজ করতে একটি সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে টিইসি। সংগঠনটির আহ্বায়ক বাংলা ভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিক বলেন, বিগত সময়ে টেলিভিশন সম্পাদকদের নিয়ে একটি পকেট সংগঠন গঠিত হয়েছিল, যারা অপতথ্য, গুজব, হিংসা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি পরিমাণ ভিক্টিমাইজড হয়েছেন ইন দ্য নেম অফ নিউজ, দ্যাট এক্সাম্পল ইজ এনাফ দ্যাট হাউ ডাজ ইট ওয়ার্ক। সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সবচেয়ে বেশি তাকে ঘৃণিত করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছিল। তার মানে গণমাধ্যম পরিচালনা ব্যবস্থার মধ্যেই সেই ক্ষমতার সুযোগ আছে। আইন যদি থেকেও থাকে তাহলে তা কত দুর্বল যে এটা করা গিয়েছিল। এনিওয়ে, আমরা আশা করি একটা পুরো পরিস্থিতি পরিবর্তন করব। লাওসে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিলেও ভিসা জটিলতায় অনিশ্চয়তায় পড়েছেন অনেক বিদেশগামী শ্রমিক। বৈধ জনশক্তি রপ্তানি প্রক্রিয়া চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। রাজধানী কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিসের সামনে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন জেলার মানুষ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে লাওসে কর্মসংস্থানের আশায় অনেক ঋণ নিয়েও সর্বস্ব বিক্রি করে বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তবে ভিসা অনুমোদন ও প্রশাসনিক জটিলতায় অনেকের বিদেশ যাত্রা আটকে গেছে। কর্মসূচি থেকে দ্রুত সমস্যার সমাধান, বৈধ জনশক্তি রপ্তানি চালু এবং ভুক্তভোগীদের ক্ষতি বিবেচনায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। পরে বিএমইটির ডিজির কাছে স্মারকলিপিও দেন তারা। এক্সপায়ার হয়ে গিয়েছে এবং 3.5 লক্ষ টাকা দেওয়া, আজকে না কালকে এরকম করে ম্যান পাওয়ার চালু হচ্ছে বলে আমাদের ঘুরাচ্ছে। ডেট দিতে এখন বলতেছে যে এজেন্সিওয়ালা বলতেছে এখন ম্যান পাওয়ার হইতেছে না, তোমাদেরকে পাঠাইতে না। এখন এজেন্সি বুঝবো, গভর্নমেন্ট বুঝছে, বিএনইটি বুঝবো। আমরা তো টাকা টুকা দিই, আমরা তো একেবারে সর্বশান্ত হয়ে গেছি, রাস্তার ফকির হয়ে গেছে। আমাদের ডিজি মহোদয় বা প্রবাসী কল্যাণের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্ত্রী মহোদয় যদি আমাদের দিকে একটু সজাগ হন, যদি লাওসের ম্যান পাওয়ারটা খুলে দেয়, তাহলে আমাদের এইখানে যারা ব্যবসায়ী আছি প্লাস যাদের ভিসা হয়েছে তারা সবাই এইরকম একটা বিপদ থেকে উদ্ধার হবে। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। হঠাৎ আগ্রাসী রূপ নিয়েছে মেঘনা, এতে হাতিয়া উপজেলার হর্নি, চান্দনী, নলচিরা, সুখচর ও সোনাদিয়া ইউনিয়নের ঘরবাড়ি, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ চলে যাচ্ছে নদীগর্ভে। স্থানীয়দের অভিযোগ, ভাঙনের তীব্রতা এতটাই যে প্রতিদিন গড়ে আধা কিলোমিটার এলাকায় নদীতে চলে যাচ্ছে। এদিকে দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দ্রুত ভাঙন রোধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, হাতিয়ার সংসদ সদস্য হান্নান মাসুদ এ সময় মন্ত্রীর সাথে ছিলেন। পরে মন্ত্রী মেঘনা নদীর পাড়ের কাটাখালী ও ভূমিহীন বাজার পরিদর্শন করেন। মেঘনা নদীর ভাঙন আমরা সরেজমিনে প্রত্যক্ষ করলাম। আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব সেই নির্দেশনা দিয়েছি।
এবং আপনারা জানেন যে এই নদীর অপর প্রান্তে সেখানে উড়িচ্চর, তারপরে স্বর্ণদ্বীপ, বাসাঞ্চর সবকিছু মিলে হাতিয়া নদী ভাঙন এলাকা, এইদিকে আমাদের বিশেষ নজর রয়েছে, আমাদের অনেকগুলো প্রকল্পও রয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের বাজারে দরপতন ঘটেছে। সর্বশেষ ভরিতে 4,374 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ফলে রোববার সে দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 2,38,121 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,27,331 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,94,847 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,58,689 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।